নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। বেঙ্গল লাইনের শুরুতে আমরা যে ইস্যুর দিকে আজ নজর রাখবো, প্রথমে একবার দেখে নেব। বেঙ্গল লাইনের আজ প্রথম ইস্যু কলকাতা মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু বিধানসভা থেকে ব্যারাকপুর হিন্দু শহীদ দিবস পালন বিজেপির। তৃতীয় ইস্যু কলকাতা সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, নজরে ভোটও। একযোগে নিশানায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে। বিএসএফ কেও বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনে প্রশ্ন সুপ্রিম কোর্টের, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে উদ্বেগ। পরবর্তী ইস্যু ভাঙরের অশান্তি নিয়ে নওশাদ সিদ্দিকীর নামে মামলা দায়ের। বেঙ্গল লাইনের আজ প্রথম যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, এই মুহূর্তে ভবানী ভবনের সামনে ধর্ণা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই ধর্ণায় রয়েছেন। বিজেপির কর্মী সমর্থকরা তারা রয়েছেন। এই মুহূর্তে বলা যেতে পারে যে মুর্শিদাবাদে যে পরিস্থিতি হয়েছিল সেই প্রতিবাদের আজ পড়ল কলকাতাতেও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, এই মুহূর্তের ছবি জানতে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে ভবানী ভবনের সামনে ধর্ণা বিজেপির। একেবারেই সানন্দা, প্রতীক্ষার কিন্তু বা অপেক্ষার কিন্তু 2 ঘন্টার পার হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু সরাসরি বসে রয়েছেন, রাস্তার উপর বসে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, তেমনি গেটের সামনে সরাসরি রয়েছেন সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ, তাপস রায়, অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা, এবং রয়েছেন সেই সব মানুষজন যারা ঘর ছাড়া হয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে এবং তারা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন মালদায়, এবং তারা কিন্তু আজকে দেখা করতে এসেছিলেন। তুমি জানো যে দুপুরবেলায় কিন্তু তারা দেখা করতে এসেছিলেন মুরলীধর লেনে বিজেপি পার্টি অফিসে, এবং সেখানে তারা দেখা করার পর সাংবাদিক সম্মেলন করার পর কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার এসেছিলেন ডিজির সঙ্গে দেখা করতে এই ভবানী ভবনে। যদিও দেখা মেলেনি, কারণ প্রি অ্যাপয়েন্টমেন্ট যেটা নিতে হয় সেই প্রি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নেওয়া ছিল না, এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু কোনো রকম অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি সেই কারণে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তারা বাইরেই অপেক্ষা করছিলেন, গেটের বাইরে, গেট বন্ধ যদিও, এবং তারা রাস্তার উপর বসে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন। সুকান্ত মজুমদার নিজে জানিয়ে দিলেন যতক্ষণ না ডিজি আসছেন তিনি কিন্তু অন্যদেরকে সঙ্গে নিয়ে এখানেই অপেক্ষা করবেন, কারণ তাকে বলা হয়েছে ডিজি নেই এবং যতক্ষণ না তিনি ফিরছেন তিনি অপেক্ষা করবেন, দেখা করে যাবেন। যদিও কোথায় গেছেন ডিজি তাকে জানানো হয়নি, বা তার কাছে কিন্তু কোনো রকম তথ্য পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি, তাই তার কাছে এখন অপেক্ষা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তাই যতক্ষণ না ডিজি আসছেন ততক্ষণ তিনি অপেক্ষা করবেন। সেই সব দুর্গত বিজেপি ঘরছাড়াদের সঙ্গে কথা বলুন, এই দাবিতেই মূলত যে ধর্ণা চলছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তুমিও তুলে ধরছো যে সেই দাবিতেই কিন্তু অবস্থান করছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে রয়েছেন, এবং প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে। ঘর ছাড়ারা তাদের কি বক্তব্য এই মুহূর্তে? দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে ডিজি যখন মুর্শিদাবাদে গিয়েছিলেন তিনি কিন্তু দেখা করেননি এইসব ঘরছাড়াদের সঙ্গে, এইসব জন্য। তাই সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা তাদেরকে সঙ্গে নিয়ে ডিজির সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে এসেছেন এই ভবানী ভবনে, যাতে তিনি ডিজির সঙ্গে দেখা করান এবং যেসব ক্ষতিগ্রস্তরা যারা রয়েছেন, যারা ঘরছাড়ারা রয়েছেন, তারা তাদের যে অবস্থা, যেভাবে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে, তারা একটা গুরুতর অভিযোগ তুলেছে। তোমাকে জানিয়ে রাখবো যে যখন এই সমস্যাটা তৈরি হয়েছিল, যখন দাঙ্গার পরিস্থিতি হয়েছিল, যখন তারা পুলিশের কাছে সাহায্যের কথা বলে, পুলিশ কোনোভাবে তাদেরকে সাহায্য করেনি, বরং সরে গিয়েছিল। সেখানে বিএসএফ এর সাহায্য নিয়ে কিন্তু তারা নিজেদের প্রাণ রক্ষা করতে পেরেছিলেন, এবং বিএসএফরা ছিল বলে বারে বারে তারা বলছেন যে পুলিশের নিষ্ক্রিয়তার কথা কিন্তু তাদের কথায় সাংবাদিক সম্মেলনে বা অন্যান্য সময় থেকে দেখা গিয়েছে, বারে বারে তাদের কথায় পুলিশের নিষ্ক্রিয়তার সামনে
পুলিশের নিষ্ক্রিয়তা সামনে এসেছে এবং পাশাপাশি যে বিএসএফ এর সাহায্য নিয়ে তারা নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছেন এই কথাও কিন্তু বারে বারে তারা বলেছেন। এবং আজকে ডিজির সঙ্গে দেখা করতে এসে পরপর যা যা হয়েছে তাদের সঙ্গে সবটা কিন্তু ব্যাখ্যা করতে চেয়েছেন এবং সেই কারণে সুকান্ত মজুমদার সেই সব যে ঘরছাড়ারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন যাতে ডিজির সঙ্গে দেখা করিয়ে যে সমস্যা তৈরি হয়েছে বা যে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে থাকতে হয়েছে, ঘর ছেড়েছে, সবটা ছেড়েছে, তাদের সর্বস্বটুকু আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে, এখন তাদের যে পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হচ্ছে সেই পরিস্থিতির কথা পুরোটা কিন্তু ডিজিকে জানাবেন এবং সেই কারণে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং এখনো পর্যন্ত কিন্তু গেটের বাইরেই অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে, কারণ ডিজি এখনো পর্যন্ত আসেননি। কখন আসবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তাই যতক্ষণ না আসে, যেটা সুকান্ত মজুমদার জানাচ্ছিলেন আমাদেরকে, যে যতক্ষণ না ডিজি আসছেন ততক্ষণ কিন্তু তারা অপেক্ষা করবেন এবং ডিজির সঙ্গে দেখা করে তারপরেই কিন্তু এই জায়গা থেকে উঠবেন তারা, এমনটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগেই যেসব বিজেপি সমর্থকরা ছিলেন তারা দেখাচ্ছিলেন এবং রীতিমতো এখন অফিসটা সেখানে কিন্তু বেশ জ্যাম সৃষ্টি হয়েছিল এবং সেখানে দেখা যায় কিছুক্ষণ পর তারা অবশ্য সরে গিয়ে রাস্তার ধারে এখন তারা স্লোগান দিচ্ছেন এবং বারে বারে স্লোগানিং দিচ্ছেন। যদিও গার্ডরেল যেটা রয়েছে, গার্ডরেলের পেছনে একেবারে মেন গেটের সামনে বসে এখনো পর্যন্ত অবস্থানে বসে রয়েছেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সেখানে কিছুক্ষণ আগেই এসেছেন অর্জুন সিং, তিনিও কিন্তু এখনো সেই বিজেপি নেতৃত্বের সঙ্গে বসে কিন্তু অবস্থানে বসেছেন এবং অন্য পাশেই বসে রয়েছেন সেই যেখানে প্রিয়াঙ্কা তুমি জানাচ্ছ যে ঘরছাড়ারা তারা বলছেন যে বিএসএফ ক্যাম্প যদি না বসায় তাহলে তারা বাঁচতে পারবেন না, এমনটা এক আরতি তাদের আবেদন। তারপরেও 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু বসে আছেন, ধর্নায় রয়েছে বিজেপির তারা রয়েছে এবং বিজেপি রাজ্য সভাপতি রয়েছেন, ঘরছাড়ারা তারা বসে রয়েছেন। কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে যে কখন সাক্ষাৎ করবেন ডিজিপি? প্রিয়াঙ্কা তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে। সুকান্ত মজুমদার কি বলেছেন একবার নজর রাখবো। একবারই জানানো হয়েছে যে ডিসি সাহেব নেই, কোথায় গেছেন কিছু বলেছেন? ওনারাও জানেন না, নিখোঁজ মনে হয়। আপনারা পোস্টার দিয়ে দিন, আপনাদের চ্যানেলে দিয়ে দিন যে ডিজি নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে। আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন? ওনার সাথে দেখা করতে গেলে তো যতক্ষণ না উনি আসবেন ততক্ষণই অপেক্ষা করতে হবে। তার মানে আজকে যদি না আসেন আপনি সারাক্ষণ বসে থাকবেন? সারা রাত চেষ্টা করবো থাকার এখানে, যাতে উনি আসবেন না এরকম তো বলেননি। আমরা আশায় বাঁচি, বাংলায় কথা আছে না, আশায় বাঁচে চাষা। আমরা তো চাষা, খেটে খাওয়া মানুষের পরিবারের লোক থেকে উঠে আসা লোক, আমাদের জন্য আশাটাই আছে মুখ্যমন্ত্রীর কাছে বা ডিজির কাছে, এর থেকে তো বেশি কিছু নেই আমাদের। প্রিয়াঙ্কা আমরা শুনলাম সুকান্ত মজুমদার যে বক্তব্য রাখলেন, অপেক্ষায় রয়েছে ঘরছাড়ারা, কখন ডিজিপি আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন, আশ্বস্ত করবেন, সেই দাবিতেই কিন্তু ঘরছাড়ারা তাদের দাবিতে এখনো অনড় রয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, একেবারে দেখো, আর সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছেন তারা এবং প্রহর গুনছে, প্রহর এগিয়ে যাচ্ছে, তাও কিন্তু এখনো পর্যন্ত ডিজি আসেননি এবং কখন আসবেন তারও কোনো কিন্তু সঠিক তথ্য এসে পৌঁছায়নি এখানে এবং পুলিশ সূত্রেও কিন্তু তেমনটা কিন্তু জানানো হয়নি যে কখন আসবেন তিনি, আদৌ আসবেন কিনা সে নিয়েও কিন্তু কোনো রকম বার্তা দেওয়া হয়নি। কিন্তু যতক্ষণ না তিনি আসছেন ততক্ষণ কিন্তু সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা তারা এইখানেই অপেক্ষা করবেন, এমনটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন তারা। এবং তুমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলে যে বিএসএফ এর ক্যাম্প যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা আশ্বস্ত হচ্ছেন, অর্থাৎ যারা যারা ঘরছাড়া হয়েছেন তারা আশ্বস্ত হচ্ছেন না, এই কথা কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনেও বলতে দেখা গিয়েছিল তাদেরকে এবং তারা সরাসরি যে কথাটা যেটা বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে যতক্ষণ না রাজ্য সরকার এই অনুরোধ সরাসরি করছে কেন্দ্রীয় সরকারকে বা স্বরাষ্ট্র মন্ত্রককে, সেই অনুরোধ না করা পর্যন্ত কিন্তু তারা থামবেন না, কারণ এই দাবিটা সাধারণ মানুষের দাবি, অর্থাৎ এই যে বিএসএফ এর ক্যাম্প বসানোর দাবি, সেই দাবিটা সাধারণ মানুষের, তাই সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু রাজ্য সরকারকে সেই অনুরোধটা করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং সেই অনুরোধ যতক্ষণ করছে, যদি অর্থাৎ এখনো ধর্ণা অবস্থানে রয়েছে
বিজেপি এবং ঘর ছাড়ারা তারা রয়েছেন, তা কখন ডিজিপি তাদের সঙ্গে কথা বলবেন, তাদের আশ্বস্ত করবেন, এই আশাতেই এখনো অবস্থান ধর্নায় রয়েছে বিজেপি এবং সঙ্গে রয়েছে ঘর ছাড়ারা। আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের সঙ্গে। বেঙ্গল আইনে এবার একটা বিরতি নেব, তবে বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, বিধানসভা থেকে ব্যারাকপুর হিন্দু শহীদ দিবস পালন বিজেপির। গতকাল আমরা দেখেছিলাম বাংলা দিবস এর শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা নিয়ে কিন্তু কার্যত বিতর্ক তৈরি হয়েছিল। আজ হিন্দু শহীদ দিবস পালন বিজেপি, কার্যত হিন্দু দিবস শহীদ দিবস পালনের ডাক দিনে সারা রাজ্য জুড়ে বিজেপি। আমরা এই ইস্যু নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বেঙ্গল আইনে এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, কলকাতা বিধানসভা থেকে ব্যারাকপুর হিন্দু শহীদ দিবস পালন বিজেপির। হিন্দু শহীদ দিবস পালন করলো বিজেপি। বিধানসভার বাইরে স্লোগানিং করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আপনারা জানেন যে ওয়াকআপ ইস্যুতে যেভাবে মুর্শিদাবাদ, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ যেভাবে উত্তপ্ত হয়েছে, সেই প্রতিবাদ, বিক্ষোভ, হিংসার জেরেই কিন্তু আজ হিন্দু শহীদ দিবস পালন করা হলো বিজেপির তরফে এবং রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবসের ডাক দেওয়া হলো বিজেপির তরফে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা গতকাল দেখেছিলাম বাংলা দিবসের শুভেচ্ছা বার্তায় তা নিয়ে বিতর্ক হয়েছিল এবং আজকে হিন্দু শহীদ দিবস পালন করলো বিজেপি এবং সেখানে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে একেবারে বাবা এবং ছেলের সেই পোস্টার হাতে একেবারে গর্জে উঠলেন এবং সেখানে গলায় কালো কাপড় এবং কালো পতাকা লাগিয়ে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখালেন, প্রতিবাদ দেখালেন। একেবারেই দেখো, আজ বিধানসভার বাইরে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা কিন্তু হিন্দু দিবস পালন করে। একেবারে দেখা যায় বিধানসভার ভেতর থেকে তারা কিন্তু মিছিল করে বাইরে বেরিয়ে আসেন এবং সেই সময় কিন্তু তাদের হাতে যেমন ওই বাবা এবং ছেলের তাদের যে পোস্টার, সেই পোস্টার ছিল, তার পাশাপাশি কালো পতাকা এবং গলায় কালো কাপড় নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানায়। বিধানসভার বাইরে গেটের সামনে তারা বসে পড়েন এবং সেখানে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণে পুলিশের ভূমিকা একেবারেই নিষ্ক্রিয় ছিল। তারা কোনোভাবেই হিন্দুদের সাহায্য করেনি এবং তাদের জন্যই হিন্দুদের আক্রান্ত হতে হয়েছে এবং সেই কারণেই আমরা জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এর আগেই 16ই এপ্রিল হিন্দু দিবস পালনের তিনি ডাক দিয়েছিলেন এবং সেই মতো কিন্তু আজ বিধানসভার বাইরে হিন্দু দিবস পালন করা হয় এবং এই হিন্দু দিবস পালনের সময় বিরোধী দলনেতাকে দেখা যায় তিনি কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার পাশাপাশি তিনি বলেন যে আর্মিদেরকে নামিয়ে দেওয়া হোক গোটা রাজ্য জুড়ে, তবেই কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলা বজায় থাকবে। তার পাশাপাশি তিনি বলেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ানা, সেখানে পুলিশদেরকে কোনোভাবেই পাওয়া যায়নি। 4 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তিনি বলেন এর দায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, তাকে পুলিশ মন্ত্রী হিসেবে পদত্যাগ করতে হবে, এমনটাই কিন্তু আক্রমণ করেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি তিনি জানান যে ইতিমধ্যেই আমরা জানি যে হাইকোর্টেও এই ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেছেন আক্রান্তদের পরিবারের পাশে তিনি থাকবেন এবং যদি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিনি নিজে ধুলিয়ানা যাবেন এবং সেখানে গিয়ে গোটা বিষয় কি ঘটলো সেই বিষয়ে কিন্তু তিনি খতিয়ে দেখবেন এবং তার পাশাপাশি ইতিমধ্যেই হাইকোর্টেও তিনি মামলা করেছেন। অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ানে যে অশান্তি হয়েছে সেই নিয়েও কিন্তু রাজ্য সরকারকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন তার জন্য বিভিন্নভাবে কিন্তু বিরোধী দলনেতার তোপে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি যে মুর্শিদাবাদে যেভাবে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের হত্যার প্রতিবাদে তুমি যেমনটা জানাচ্ছিলে যে আজ হিন্দু শহীদ দিবস পালন করলো বিজেপি এবং সেই শহীদ দিবস পালনে যোগ দিলেন বিজেপি বিধায়করা এবং সেখান থেকেই কিন্তু বিরোধী দলনেতার তোপের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ধন্যবাদ প্রীতি তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। বিরোধী দলনেতার তোপে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে অশান্তি হচ্ছে রাজ্য সরকারকেই তোপ দেখেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ। পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে। 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? এই প্রশ্ন আমরা করতে চাই। পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। এরই পাশাপাশি মুর্শিদাবাদে গন্ডগোলের জেরে এবং হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যার প্রতিবাদে ভাটপাড়াতেও হিন্দু শহীদ দিবস পালন করলো বিজেপি নেতা অর্জুন সিং। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন মাসুম আক্তার। মাসুম, সে কি ছবি উঠে এলো? হ্যাঁ, দেখো, যেভাবে বিধানসভার সামনে হিন্দু শহীদ দিবস পালন হয়েছে, ঠিক সেইভাবেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া এলাকায়, ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড মানিকপীর এলাকাতেও কিন্তু একইভাবে হিন্দু শহীদ দিবস পালন করা হয়েছে। মুর্শিদাবাদে যেভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে এবং তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আজকে এই ভাটপাড়া মানিকপীর এলাকায় 9 নম্বর ওয়ার্ড ভাটপাড়া পৌরসভার এইখানে অর্জুন সিং উপস্থিত ছিলেন। অর্জুন সিং এর নেতৃত্বেই এই দুই ব্যক্তির স্মৃতির স্তম্ভ তৈরি করে সেখানে পুষ্পার্ঘ দিয়ে তাদেরকে সম্মান জানানো হয় এবং অর্জুন সিং সেখান থেকে কিন্তু পরিষ্কার বার্তা দেন যে যেভাবে পশ্চিমবাংলার যে সরকার, মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ যেভাবে একতরফা ভাবে কাজ করে চলেছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তারা এই ধরনের ঘটনা ঘটানোর জন্য সাহায্য করছে, তার জন্য মুখ্যমন্ত্রীর এক্ষুনি পদত্যাগ করা উচিত এবং পশ্চিমবঙ্গের এই যে সনাতনী যারা রয়েছেন তাদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে এবং যেভাবে ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে, এর প্রতিবাদে তিনি কিন্তু তিনি প্রতিবাদ করেন এবং তিনি আরো বলেন শুধু আগামী দিন আসছে যেদিন কিন্তু রাজনৈতিক ভাবে শুধু লড়াই নয় এবং পশ্চিমবঙ্গে যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে লক্ষ্য করে সাধারণ মানুষের একত্রিত হওয়া উচিত এবং এই যে সরকার যারা যেভাবে কাজ করছে তার বিরুদ্ধে যে এই সরকারকে এখনই পরিবর্তন করা উচিত। অর্থাৎ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার গলায় যা সুর, অর্জুন সিং এর গলায় কিন্তু একই সুর লক্ষ্য করা গেল ভাটপাড়া অঞ্চলে। সানন্দা, ধন্যবাদ মাসুম। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। হিন্দু শহীদ দিবস পালন হলো বিজেপির তরফে, রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালনের ডাকও দেওয়া হলো এবং আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম, মুর্শিদাবাদে গন্ডগোলের জেরে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর ও হত্যার প্রতিবাদে শ্রদ্ধাঞ্জলি জানাতে বিজেপির তরফ থেকেই হিন্দু শহীদ দিবস পালিত হলো ভাটপাড়াতেও। বিজেপি নেতা অর্জুন সিং এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। কেন এটা আমি জানি, আমরা জিহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমরা মহাত্মা গান্ধী মূর্তিটাকে বেছে নিয়েছিলাম। কেন একটা সময় উনি আন্দোলন করেছিলেন এই দাঙ্গা রোকার জন্যে, তাই জন্য আমরা বেছে নিয়েছিলাম। যখন দেখলাম আমরা কি গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পলিটিক্যালাইজ করে দিয়েছে, গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পুলিশ তার সাক্ষী হতে দিচ্ছে না, এই যারা নির্দোষ লোককে খুন করেছিল তার আত্মার শান্তির জন্য আমরা যদি কোথাও তাদেরকে মালা অর্পণ করতে, তাদের শহীদ স্মরণে আমরা কিছু করতে চাই, তখন তারা বাধা দিচ্ছে। তা বেঙ্গল আইনের এবার যে ইস্যুর দিকে বিরোধীর পর নজর রাখবো, সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, নজরে ভোটও। একযোগে নিশানা নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথকেও। অন্যদিকে বিএসএফ কেও বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। আজ নেতাজি ইন্ডোরে ইতিমধ্যে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানিয়েছেন, বিজেপিকে আক্রমণ শানিয়েছেন, কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন ওয়াকআপ ইস্যুতেই। এই ইস্যু নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, কলকাতা, সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, নজরে ভোটও। অন্যদিকে একযোগে নিশানা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথকেও। এরই পাশাপাশি বিএসএফ কেও বেনজির আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই শুনি এখন এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে আজ
সভা করেছেন এবং ইমাম মুয়াজ্জামদের নিয়ে তিনি সভা ছিল তার নেতাজি ইন্ডোরে এবং সেখানে তিনি সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এরই পাশাপাশি কেন্দ্রকে যেমন নিশানা করেছেন এবং বিজেপিকেও কিন্তু নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিএসএফকেও আক্রমণ শানিয়েছেন তিনি। সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো তারাও আপনাদের সাথে থাকবে। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। প্লিজ বুঝুন, এটা বিজেপি ভড়কাচ্ছে, আপনারা ভড়কাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না। এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, যদিও চ্যালেঞ্জ হবে, ওয়াকফও চ্যালেঞ্জ হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন, জেনে রাখবেন। তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন। এটা করতে দেবেন না। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না। অন্যদিকে একযোগে যোগী আদিত্যনাথকে যেমন নিশানা করেছেন তেমন ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তিনি আক্রমণ শানিয়েছেন। ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন, গোপন মিটিং করছে, আপনাদের প্ল্যানিংটা কি? নাম না করে প্রধানমন্ত্রীকে যেমন আক্রমণ শানিয়েছেন, অন্যদিকে কালিদাস বলে কটাক্ষ করেছেন অমিত শাহকে এবং এরই পাশাপাশি যোগী সবচেয়ে বড় ভোগী এমনভাবে যোগী আদিত্যনাথকেও আক্রমণ শানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। আপনাদের প্ল্যানিংটা কি? কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए आप चाहते हैं क्या? आपका जुमला सरकार, मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু দেবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। কালিদাস বলে আক্রমণ শানিয়েছেন অমিত শাহকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কি মন্তব্য শোনাবো। Amit Shah ji is strongest home minister of our country. Under the great leadership of Narendra Modi ji, our beloved Prime Minister, Amit Shah ji doing extraordinary job to save and strengthen our great nation. রাজ্যে ওয়াকফ অশান্তির জন্য বিএসএফকেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু বারবারই বলছেন যে বিএসএফ থাকতে কে ঢুকছে কে বেরোচ্ছে সেটা বিএসএফ এর দেখার দায়িত্ব, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। বাচ্চাদের টাকা দিয়ে ইট ছুড়িয়েছে, এমনভাবে বিএসএফ কে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো।
स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है, तो आपने क्यों अलाउ किया? यदि बांग्लादेश सত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা এরই পাল্টায় শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। বিএসএফ কেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে সীমান্ত দিয়ে লোক ঢুকিয়েছে এবং সেখানে বাচ্চাদের টাকা দিয়ে ইট ছুড়িয়েছে। ওয়াকআপ ইস্যুতে যে অশান্তি হয়েছে তার জন্য বিএসএফ কেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গুলি করে লোক মেরেছে এমনই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। इट्स एंटी नेशनल स्टेटमेंट। बीएसएफ देश की शान है, बान है, मान है। वो बराबर बीएसएफ के खिलाफ बोलता है, इसलिए बीएसएफ अमित शाह जी मंत्री बनने के बाद गाय तस्करी बंद हो गया है, ह्यूमन ट्रैकिंग बंद हो गया है, इसलिए उनका दिक्कत हो रहा है। This statement is completely anti-national statement. This is a plot of BJP. BSF saved the people of Samsarganj, Dhulian and Farakka on 11th April. Your police totally failed to control the mob. বেঙ্গল আইনের যে ইস্যুর দিকে এবার নজর রাখবো, ওয়াকফ আইনে প্রশ্ন সুপ্রিম কোর্টের, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে উদ্বেগ। এবার আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে ওয়াকফ আইন এবং মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিচলিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে তার মামলা চলছে সেখানে হিংসা কিভাবে হয় এ নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টে পাঠানো উচিত হবে না পর্যবেক্ষণ প্রধান বিচারপতির, কেন্দ্রের জবাব তলব। আপনারা জানেন এই মুহূর্তে মুর্শিদাবাদের পরিস্থিতি দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়িয়েছে এবং এখনো কিন্তু পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি। ধুলিয়ানেও দেখা গেছে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সেখানে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মুর্শিদাবাদের অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে ওয়াকফ আইন মামলা চলাকালীন হিংসা ঠিক নয় এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির, হাইকোর্টে পাঠানো উচিত হবে না পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, দেশের প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করলেন, বিচলিত হলেন এবং তিনি বললেন যে যেখানে ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে আমরা জানি ৭২টি মামলা হয়েছিল এবং আজকে একাধিক আইনি বিষয় নিয়ে আলোচনা হয় যে এই কোথায় কোথায় এই আইন প্রয়োগ ঠিক নয় এবং কোথায় কোথায় প্রয়োগ ঠিক নয় এবং কোথায় কোথায় প্রয়োগ ঠিক, এ নিয়ে কিন্তু আজকে মূলত আলোচনা হয় এবং আগামীকাল দুপুর ২টোর সময় ফের শুনানি হবে এবং সেখানে হয়তো কোথাও গিয়ে একটা অন্তর্বর্তী পর্যায়ের নির্দেশ দেওয়া হতে পারে। ঠিক কি বেরিয়ে এলো আজকে সওয়াল জবাব পর্বে চিন্ময়দা? দেখো, প্রথমেই বলে রাখা ভালো, তুমি যেটা বললে যে এখনো এই মামলার বিষয়ে কোনো রায় বা নির্দেশ কিছু জানায়নি শীর্ষ আদালত। আজকে শুনানির পর্বে যেটুকু আমাদের সামনে আসছে সেটা, তার মধ্যে কিছুটা অংশ রয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ। কাজেই সেই পর্যবেক্ষণ নিয়ে খুব কাটাছেঁড়া করার সুযোগ নেই, কিন্তু যে বিষয়টি বলা যেতে পারে যে ১ নম্বর কথা, যে প্রথম দিনের সওয়ালে
এই রায়ের ওপর স্থগিতাদেশ, এই আইনের ওপর স্থগিতাদেশ দেওয়ার কথা জানিয়েছিলেন বিরোধীরা। যারা আবেদন করেছিলেন, আবেদনকারীর পক্ষ থেকে অভিষেক মনু সিংভি এই আবেদন জানান, কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি। অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার কথা যেটা বলা হয়েছিল, সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হননি প্রধান বিচারপতির বেঞ্চ। এইটা প্রথমত, কারণ তারা জানিয়েছেন যে আগামীকালও এই মামলার শুনানি রয়েছে। সেই মামলার শুনানি শেষ হলে, সমস্ত শুনানিটা শেষ হলে তারপরেই এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হবে। এইটা আজকের মামলার প্রথম দিক রয়েছে। এর সঙ্গেও আজকে শীর্ষ আদালতের বিচারপতিরা কয়েকটি পর্যবেক্ষণ রেখেছেন, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার প্রথম কথা হচ্ছে যে ওয়াকফ বোর্ডে যে অমুসলিম সদস্যদের থাকার কথা বলা হয়েছে এবং ওয়াকফ বোর্ডের যে গঠন এমনভাবে করা হয়েছে যাতে সেখানে অমুসলিম সদস্যরা সংখ্যাধিক্যে পরিণত হতে পারেন, এই একটা সংস্থান রয়েছে। এই জায়গাটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের নজরে এসেছে এবং এই নিয়ে প্রশ্ন উঠেছে তিরুপতি। ধন্যবাদ চিন্ময় দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। আইনজীবী ফিরদৌস শামীম এর বক্তব্য শোনাবো আপনাদের। বিচারপতি মূলত যে নিয়ে প্রশ্ন বারবার করেছেন সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার, যেটা অমিট করে দিয়েছে। সেই ওয়াকফ বাই ইউজারের যদি আপনি প্রপার্টির সংখ্যা দেখেন, মোর দেন 50% বা অলমোস্ট 50% প্রপার্টি ওয়াকফ বাই ইউজার। যদি কোনো প্রপার্টি ওয়াকফ বাই ইউজার ডিক্লেয়ার্ড হয়ে থাকে বাই এনি কোর্ট অর আদারওয়াইজ, তাহলে সেটিকে এক ধাক্কায় সেটাকে আপনি মুছে ফেলবেন। এটা হওয়া উচিত কি উচিত নয় সেই নিয়েই মূলত তিনি শুনতে চান। দ্বিতীয় হচ্ছে যে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলের ক্ষেত্রে কম্পোজিশন যেটা দেওয়া হয়েছে, সেখানে নন মুসলিম অনেকগুলো ব্যক্তিকে সেখানে ঢোকানো হয়েছে। যেখানে একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা একজন মুসলিম আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করছে, সেই প্রপার্টিটা গভর্ন হবে নন মুসলিমদের দ্বারা। সেই ক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ, তিনি বললেন যে এই যে এক্স অফিসিও মেম্বার তিনি নন মুসলিম হতে পারে, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে যদি আমি অন্তর্বর্তীকালীন আদেশ দিই যে অন্যান্যরা মুসলিমই হবে, তাহলে সরকারের কি কোনো আপত্তি রয়েছে? তারা সেই সংক্রান্ত আর্গুমেন্ট আগামীকাল করবেন। তারা বারবার সময় চেয়েছিলেন, তাই আজকে মহামান্য প্রধান বিচারপতি তাদের আগামীকাল সময় দিয়েছে। পরবর্তী শুনানি আগামী। বেঙ্গল আইনে বিরতির পর যে ইস্যুর দিকে নজর রাখবো আমরা, ভাঙড়ের অশান্তি নিয়ে নওশাদ সিদ্দিকীর নামে মামলা দায়ের। ভাঙড়ের সোনপুরের অশান্তির ঘটনা নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে মামলা করলো পুলিশ। এই ইস্যু নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, ভাঙড়ের অশান্তি নিয়ে নওশাদ সিদ্দিকীর নামে মামলা দায়ের করলো পুলিশ। ভাঙড়ের সোনপুরের অশান্তির ঘটনা নিয়ে মামলা দায়ের করলো পুলিশ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আমরা দেখেছিলাম যে একদিকে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়ে গিয়েছিল, আইএসএফ কর্মী সমর্থকরা তারা বিক্ষোভের মুখে পড়েছিল, অন্যদিকে ভাঙড়ও দফায় দফায় উত্তেজনা হয়েছিল, সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছিল এবং এই ঘটনার পরপরই পুলিশ উত্তর কাশীপুর থানায় মামলা দায়ের করলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে। যেভাবে দফায় দফায় ভাঙড়ে উত্তেজনা ছড়ায়, প্রথম উত্তেজনা ছড়িয়েছিল ভাঙড়ের বৈরামপুর এলাকায় বাসন্তী রাজ্য সড়কের উপর। সেখান থেকেই যখন আইএসএফ কর্মী সমর্থকরা তারা কলকাতায় নওশাদ সিদ্দিকীর ডাকে যে ওয়াকফ বিলের প্রতিবাদে যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন পুলিশ তাদেরকে পথে আটকায় এবং পুলিশ যখন তাদেরকে পথে আটকায় তখন বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে তারা এবং সেখানে পুলিশের সাথে বচসা হয়, বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি হয় এবং তারপর পুলিশ লাঠি চালিয়ে সেই জনতাকে কার্যত ছত্রভঙ্গ করে, আইএসএফ কর্মীদেরকে ছত্রভঙ্গ করে এবং তারপরেই কার্যত পাল্টা হিসেবে আইএসএফ কর্মীরা সোনপুর বাজার এলাকায় সেখানে জমায়েত করে এবং সেখান থেকে কিন্তু পুলিশের উপর তারা পাল্টা হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং পুলিশ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়। সেই ছবিও ইতিমধ্যেই কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেই ঘটনায়, এই দুটি ঘটনার ক্ষেত্রেই কার্যত কলকাতা পুলিশ তারা কিন্তু অভিযোগ দায়ের করেছে, সুমোটো মামলা করেছে তারা এবং দুটি মামলাতেই কিন্তু নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে
থেকে জানা যাচ্ছে, এবং দুটি ঘটনায় এখনো পর্যন্ত মোট 17 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল এবং সেই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে পুলিশ। পাশাপাশি এলাকার যে সমস্ত সিসিটিভি ক্যামেরা ছিল সেই সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এই গন্ডগোলের কারা জড়িত ছিল, কাদের উস্কানিতে এই গন্ডগোল হয়েছিল, সেই অভিযুক্তদের কিন্তু খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। ফলে ধরপাকড়ের সংখ্যা যে আরো খানিকটা বাড়বে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া আমরা পাইনি। তবে পুলিশ দুটো মামলাতেই নওশাদ সিদ্দিকীর নাম জড়িয়েছে এবং নওশাদ সিদ্দিকীর উস্কানিতেই কার্যত এই ধরনের ঘটনা ঘটেছে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যা 7টায় বেঙ্গল লাইনে। এরপর নেশন টাইম দেখুন পম্পির সঙ্গে।